শুনতে পাচ্ছেন সবাই? আমরা লাস্ট টপিকস ক্লাস করছিলাম ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর, অর্থাৎ ম্যাথমেটিক্স অফ ফিনান্সের, সম্ভবত সরল সুদে। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। গতদিন বেশ কিছু এইচডব্লিউ ছিল। কারোর কোনো প্রশ্ন আছে এইচডব্লিউ সম্পর্কে? না ভাই। আচ্ছা, ভাইয়া না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখেন, আমরা যে পাঠটা শুরু করছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। প্রথমে সূত্র পরিচিতি লেখা আছে। দেখেন, আমাদের এখানে আমরা সূত্র কিন্তু প্রথম দিনও লিখছিলাম, কিন্তু আজও এখানে দেখাচ্ছি। দেখেন, লেখা আছে এফ সমান পিভি ইন্টু 1 + r⁴ এখানে দুইটা শর্ত। একটা হচ্ছে বছরের শুরুর সুদ, সরি, সুদ বছরে একবার দেয়। আর একটা হচ্ছে একাধিকবার প্রদান করে। দেখেন, এফ সমান পিভি ইন্টু 1 + r⁴ আছে একটা, আর একটা আছে এফ সমান পিভি ইন্টু 1 + r/m পাওয়ার m ইন্টু n। কারণ আমাদের শর্ত ছিল এমন, সুদ যদি একাধিকবার প্রদান করা হয় তাহলে সেখানে এম আসবে, আর এম আসলে আর এর সাথে সেটা, অর্থাৎ এমটা ভাগ হবে, আর এন এর সাথে এমটা গুণ হবে। এবং চক্রবৃদ্ধি সুদের জন্য এমটা পাওয়ারে আসছে। যখন আমরা সরল সুদে করছিলাম তখন সেটা এন এর সাথে আর, অর্থাৎ আর এর সাথে এন গুণ সম্পর্কে ছিল, কিন্তু এখন সেটা 1 + r এর সাথে পাওয়ার সম্পর্কে আছে। আচ্ছা, দেখেন আমাদের যে প্রথম অঙ্কটা আছে সেটা বলছে বার্ষিক 5% হার সুদে 50,000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানে আপনার কাছে জানতে চাচ্ছে সুদ কত হবে, কিন্তু দেখেন, সুদ যদি আপনি নির্ণয় করতে চান, অর্থাৎ ইন্টারেস্ট নির্ণয় করতে চাইলে আপনাকে অবশ্যই সুদ আসল সেটা নির্ণয় করতে হবে। আপনি সুদ আসল থেকে যদি আসল বাদ দেন তাহলে আপনি ইন্টারেস্ট টাকাটা পেয়ে যাচ্ছেন। দেখেন আমার এই অঙ্কে কি কি দেওয়া আছে। এখানে প্রথমে বলছিল বার্ষিক 5%, তাহলে আর এর মান 5%, 0.05। 50,000 টাকার, তাহলে এই মুহূর্তে আছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকাকে দেখেন আমরা পিভি ধরছি। পরবর্তীতে 4 বছরের জন্য, তাহলে বছর সংখ্যা n = 4। বলছে সুদ কত হবে। বলছিলাম চক্রবৃদ্ধি সুদের কথা, কারণ আমরা একটা তথ্য শিখছি, যদি কখনো অঙ্কের সরল সুদ উল্লেখ থাকে তাহলেই আমরা সরল সুদ করব, নতুবা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলা থাকুক আর না থাকুক, দেখেন এখানে আমাদের বলা ছিল সরাসরি চক্রবৃদ্ধি, তাই আমরা চক্রবৃদ্ধিতে ক্যালকুলেশন করছি। আইকে ইন্টারেস্ট সুদ প্রকাশ করা হয়, অর্থাৎ আই দিলেও হয়, আপনি নর্মালি চক্রবৃদ্ধি সুদ বললেও হতো। এফভি সমান হট লেখা আছে। আমরা প্রথম অবস্থায় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। দেখেন, আমরা জানি সূত্র একটাই, এফভি সমান পিভি ইন্টু 1 + r⁴ এটা চক্রবৃদ্ধি সুদ। এম সম্পর্কিত কোনো তথ্য নাই। 50,000, 1 + r এর মান ছিল 0.05, এন আছে কত, 4। ক্যালকুলেশন করলে দেখেন একবারে আসছে, আমি একবারে লিখে রাখছি, 50,000 গুণ 1.2155, লাস্ট ক্যালকুলেশন আসছে দেখেন 0.31। আপনারা এখানে চেষ্টা করবেন পয়েন্টের পরে চারটা বা পাঁচটা, সেটা তো আপনি নিয়ে ক্যালকুলেশন করছেন, টোটালটা যদি নিয়ে ক্যালকুলেশন করেন সব থেকে ভালো হয়। আপনার লিখলেও হচ্ছে, না লিখলেও হচ্ছে, দেখেন এটা কিন্তু ক্যালকুলেটারে রাখা যায়। আপনি যদি এটাকে একবারে ক্যালকুলেশন করেন, 1 + 0.05 সমান দিলে মান আসছে টু দি পাওয়ার 4 ইন্টু 50,000 দিলে দেখেন টোটালটা একসাথে আসছে। তাহলে আমরা এটা পাইছিলাম কি, সুদ আসল। আমাদের অঙ্কের শুধুমাত্র সুদের পরিমাণ চাইছিল, সুতরাং সুদের পরিমাণ বা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আই সমান এফভি মাইনাস পিভি, ক্যালকুলেশন করলে দেখেন আসছে 10,775 টাকা। তাহলে এটা আমাদের এই অঙ্কে চাইছিল, আমাদের সেটা কমপ্লিট। কেউ কিছু বলবেন?
না আচ্ছা, ভাইয়া বুঝছি। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখেন দ্বিতীয় নাম্বার অর্থাৎ 2 নাম্বার যে অঙ্কটা আমাদের কিভাবে আছে, বলছে একটি সঞ্চয় হিসেবে 15,000 টাকা জমা আছে এবং বার্ষিক 5% হারে বছরে 2 বার সুদ দেয়। এখানে সরাসরি বলছে বছরে 2 বার, তাহলে 2 বার যদি দেয় তাহলে এম এর মান কত আসছে? 2 আসছে। টু। এবং 15,000 টাকা জমা আছে, তাহলে এই মুহূর্তে সেখানে 15,000 টাকা আছে। বলছে বার্ষিক 5% সুদে বছরে 2 বার সুদ দেয়, কত কাল আগে এই হিসাবে 7,500 টাকা জমা ছিল। তাহলে দেখেন আপনাকে এখান থেকে বেশ কিছু বছর আগের হিসাব করতে হচ্ছে। তাহলে 7,500 টাকা তখন জমা ছিল, আর বর্তমানে আছে 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকার ভিতরে দেখেন ইন্টারেস্ট যুক্ত, অর্থাৎ সুদ আছে এখানে। তাহলে যেটা সুদ আসল হয় সেটা ভবিষ্যৎ মূল্য, যেটা শুধুমাত্র আসল অর্থাৎ সুদ নাই সেটা আমার বর্তমান মূল্য। তাহলে এফভি আছে 15,000, পিভি আছে 7,500। ভাই আরেকবার একটু বলেন ওই যে। আচ্ছা, যদি কখনো একটা অঙ্কে 2টা টাকা দেয়া থাকে তাহলে সব সময় চিন্তা করবেন কোন টাকাটার মধ্যে সুদের টাকাটা আছে, সেটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য হবে। দেখেন 7,500 টাকা আপনি যে কোনো একটা বছর জমা দিছিলেন এখান থেকে 10 বা 15 বছর আগে, সেই টাকাটা এখন আপনার হচ্ছে 15,000 টাকা। তাহলে পিভি অবশ্যই 7,500 টাকা আর এফভি 15,000 টাকা, কারণ এখানে আমার ইন্টারেস্ট আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, বার্ষিক 5% আর এর মান, আর বছরে 2 বার, তাহলে এম এর মান আসছে 2। দেখেন আমাদের মানগুলো লেখা আছে, আমরা যে মানগুলো এত সময় বললাম সেগুলো এখানে আছে। এখানে এফভি সমান 15,000, আর সমান 5%, ওয়ার 0.05। আপনি যদি এখানে ওয়ার লিখতেন ভালো হতো। এম সমান 2, পিভি সমান 7,500, এন সমান হট, কারণ আমার বলছিল কতকাল আগে জমা ছিল 7,500 সেটা নির্ণয় করতে হবে। কাল দ্যাট ইজ বছর। হ্যাঁ, বছর নির্ণয় করতে হবে আমরা জানি। দেখেন সূত্র কিন্তু এম রিলেটেড, অর্থাৎ এম আছে। হুম। তাহলে এফভি সমান পিভি ইন্টু 1 + R/M পাওয়ার এম ইন্টু এন। আমাদের যে মান ছিল দেখেন লিখছি 15,000, 7,500, 0.052। এন আমার মিসিং আছে, অর্থাৎ এন এর মানটা বের করতে বলছিল। 7,500 গুণ সম্পর্কে ছিল, অপর পাশে নিয়ে ভাগ করছি। আর 1.025 অর্থাৎ ক্যালকুলেশন করে ভিতরের অংশটা 2n আছে। এখন দেখেন 7,000, 15,000 ছিল, ভাগ ছিল 7,500, ক্যালকুলেশন করলে আসছে 2। আমাদের যে অংশটা 1.025 টু দি পাওয়ার 2n আছে। এখন একটা শর্ত হচ্ছে যদি কখনো পাওয়ারকে সামনে নিয়ে আসতে হয় তাহলে সেখানে লগ ব্যবহার করতে হয়, কারণ আমরা জানি লগের 3টে অংশ থাকে, একটা ভিত্তি, একটা সংখ্যা, আর একটা পাওয়ার। পাওয়ারটা সামনে আসে অর্থাৎ লগের সামনের অংশে এসে গুণ সম্পর্কে বসে। দেখেন উভয় পক্ষে আমরা লগ দিয়ে গুণ করছিলাম। আপনি সাইটে রিমার্কস লিখতেও পারেন, নাও লিখলে কোনো অসুবিধা নাই, লিখলে ভালো হয়। তাহলে দেখেন log 2 সমান log 1.025 টু দি পাওয়ার আছে n2 বা 2n, যেটাই বলেন না কেন। পরবর্তী অংশে দেখেন সাইডটাকে চেঞ্জ করে লিখছি, 2n হুম। সামনে আসছে, log 1.025 সমান log 2। তাহলে আমার মান বের করতে হবে কার? n এর। আমি n টুক রেখে আর সবগুলা দিয়ে অপর অংশে ভাগ করে দেবো। দেখেন তো n সমান log 2/2 log 1.025, ক্যালকুলেশন করলে আসছে n সমান 14.04। যদি কেউ ক্যালকুলেশন না করতে পারেন ক্যালকুলেটরে বলতে পারেন, ক্যালকুলেটর সম্পর্কে কথা বলবো। আচ্ছা, তাহলে দেখেন এখানে 14.04। মনে রাখবেন আর এর মান এন এর মান যেটা আসবে সেটাই রাখবেন, কারণ এখানে এই 14.04 বলতে বোঝাচ্ছে 14 দেখেন বছর, আর 04 ওটা মাসে কনভার্ট হবে প্রথম অবস্থায়। তাহলে ওখানে মাস দিন আপনি তৈরি করতে পারবেন। এই কারণে ওই 14 যে অংশটা আছে ওটা বছর। আর 04কে যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে, 04কে 12 দিয়ে গুণ করেন তো কত আসে? 48।
পয়েন্ট শূন্য 48। চার, কিন্তু পয়েন্ট পয়েন্ট 04। ও আমার পয়েন্ট মনে শূন্য হয়, চার হ্যাঁ, আমি শুধু 0.4 বলছি। 0.04 ইন্টু তাহলে জিরো 12 পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর এইট। কত আসছে? পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট পয়েন্ট ফোর এইট 0.48। আচ্ছা, ওই যে 0.48 আসছে, অর্থাৎ পয়েন্টের আগে আমার কিছু আসে নাই। 0.48 কে আপনি 30 দিয়ে গুণ করেন, কত আসে? 14.4। 14.4। তাহলে চোদ্দ এই পয়েন্ট চার অংশটা বোঝাচ্ছে 14 বছর 14 দিন। এখানে মাস নাই। দেখেন তো, আপনি যদি চোদ্দ নর্মালি বললেন বছর এই 14 পয়েন্ট ধরে নেন 5.4 থাকতো। আচ্ছা, এই 14.54-কে যদি আমি বছর মাস দিনে কনভার্ট করতে চাই, তাহলে কি হতে পারে? দেখেন তো, এখানে প্রথমে হচ্ছে বছর, ইয়ার, আসছে 14, পরবর্তীতে আছে 0.54। আচ্ছা, 0.54 গুণ 12, অর্থাৎ মাসে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। 0.54 গুণ 12 কত আসে দেখেন তো? 5 4 1 4 6.48 6.48 আসছে, দেখেন 6.48। ফোর এইট অর্থাৎ এই পয়েন্টের আগের অংশ যেটা আছে, এই যে 6, এই 6 হচ্ছে মাস, 6 মাস। এরপরে দিন, দিন আপনার কাছে কত আছে? 0.48। 48.48 0.48-কে 30 দিয়ে গুণ করেন, 14.4। 14.4। তাহলে এটা অবশ্যই 14 অংশটা আমরা নিব, 14 দিন। তাহলে আমি যদি বলতে চাই তার মানে হচ্ছে 40, 6 মাস 14 দিন। হ্যাঁ, এই কারণে খেয়াল রাখবেন, বছর সংখ্যা যা আসবে আপনি সেটাই রাখবেন, আপনি এখানে চেঞ্জ করবেন না। বোঝা গেল? তাহলে এই বিশ্লেষণটা আমি দিলাম এই কারণে যে আপনি যাতে বছরটাকে অন্য কোনো অঙ্কের মতো, অর্থাৎ যেমন আপনি নর্মালি যদি ক্যালকুলেশন করতে করতে 15.78 আসছে, আপনি তাকে 16 লিখছেন, কারণ আপনি এতদিন শিখে আসছেন 0.5-এর পরে গেলেই, অর্থাৎ উপরে উঠলে আমরা তার আগের সংখ্যাটাতে এক যোগ করি, কিন্তু এখানে যোগ করা যাবে না কারণ বছর আছে তাই। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে এখানে যদি আমি অ্যান্সারটা লিখতে চাই, দেখেন অ্যান্সারটা কিভাবে আছে। 14.04 বছর আগে এই হিসাবে 7,500 টাকা জমা ছিল। আপনি যতদূর সম্ভব লিখে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, অ্যান্সারটাকে। প্রশ্ন আছে কারোর? না। পরবর্তী যাচ্ছি। না ভাইয়া। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। বলছে জনাব আমিন একটি বাড়ি কেনার জন্য নগদ 5 লাখ টাকা পরিশোধ করলেন এবং 3 বছর পর 3 লাখ টাকা পরিশোধ করবেন বলে সম্মত হলেন। 6 মাস অন্তর দেয় বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে বাড়িটির নগদ মূল্য কত? দেখেন, এখানে নগদ মূল্য বলতে আপনাকে বোঝাচ্ছে আপনি নগদ টাকা দিয়েছিলেন এই মুহূর্তে 5 লাখ টাকা, আর বলছিলেন 3 বছর পর দেবেন 3 লাখ টাকা। আচ্ছা, তাহলে 3 বছর পর যখন 3 লাখ টাকা দিবেন, ওই ব্যক্তি আপনার কাছে অবশ্যই 3 লাখ টাকার মধ্যে ইন্টারেস্ট যুক্ত করেই 3 লাখ টাকা দেওয়ার কথা বলেছে, অথবা সে নিবে। তাহলে ওই 3 লাখ টাকার মধ্যে অবশ্যই আপনার ইন্টারেস্ট যুক্ত, 3 বছর পরে দিবেন, তাহলে এটা ভবিষ্যৎ মূল্য। 6 মাস অন্তর দেও, তার মানে 6 মাস পর পর যদি আপনি টাকা দেন, তাহলে বছরে 2 বার দিতে হয়, m=2। বার্ষিক 12% চক্রবৃদ্ধি আর এর মান। বলছে বাড়িটির নগদ মূল্য কত? আপনি যদি এই 3 লাখ টাকার বর্তমান মূল্য বের করতে পারেন, তাহলে অবশ্যই 5 লাখের সাথে যদি যোগ করতেন, তাহলে বাড়িটির নগদ মূল্য আপনি পেতেন। দেখেন, ঠিক সেই হিসাবে ক্যালকুলেশনটা করা আছে। কি লেখা আছে দেখেন তো, প্রথমে বলছে নগদ পরিশোধ নগদ পরিশোধ 5 লাখ টাকা আমি দিয়ে দিছিলাম, নগদ নিয়ে এই অংশে কোনো কাজ হয় না, এই অঙ্কে। পরবর্তীতে বলছে f=3 লাখ টাকা, n=3, m=2, r=12%, পিভি সমান হট। আচ্ছা, পিভি ভাইয়া, সমান হট আমরা, হ্যাঁ বলেন।
এখানে তো 3 বছর বলছে, তাহলে এই যে বুঝি 6 মাস পর পর 6 মাস পর পর সুদ দিবে, হ্যাঁ। তাইলে আমরা এমনি সময় না 3 বছর। আচ্ছা, 6 মাস পর পর যদি দেয় তাহলে একটা বছরে কয়বার দেবে? 2 বার। 2বার, তাই এম 2 বার। সমান 2 আসছে। এই জায়গায় 3 বছরের কথা বলি। 3 বছর তো মোট 3টা বছর, বছর তো 3টা। এই রাকিব, মিউট করেন। ওর মার্কেট আমি দেখেছি, নাকি এক মার্কের জন্য একটা ক্লাস। আচ্ছা, তাহলে খেয়াল করবেন। আচ্ছা, কে যেন কি প্রশ্ন করলেন, আবার একটু প্রশ্ন করেন। ভাইয়া আমি, হ্যাঁ, বলেন। এই যে এখানে তো 3 বছর বলিছে, আচ্ছা, আর হচ্ছে এখানে, আপনার হ্যাঁ, এখানে হ্যাঁ, বছর কত? 3, এটা আলাদা জিনিস। আর 6 মাস পর পর, এটা আলাদা। তাহলে একটা বছরে কয়বার দেবে তাই বলেন। আপনি 3 বছরে চিন্তা করেন না, চিন্তা করবেন 1 বছরে। 1 বছরে কয়বার? 2 বার। 2বার। এই কারণে শুধুমাত্র বছরটা আসে এখানে। আপনি যদি টোটালটা চিন্তা করেন, এই 3 বছরের সাথে গুণ করেন, তাহলে দেখেন 3 দুগুণে 6 হয়। ঠিক আছে। হুম। আচ্ছা, পরবর্তীতে দেখেন। আমরা জানি সূত্র, কারণ এখানে এম আছে, এম রিলেটেড সূত্র। এফ ভি সমান পিভি ইন্টু 1 + r/m পাওয়ার m ইন্টু n। প্রত্যেকটি মান আমাদের কাছে আছে, আমরা বসাইলাম। 5 লাখের কিন্তু কোনো কাজ নাই এই মুহূর্তে বলছি। ক্যালকুলেশন করে দেখেন, আমাদের কাছে পিভি সমান আসছে 2,11,488 টাকা। তাহলে এই টাকাটা আমার পিভির টাকা। এখন দেখেন, ওই 3 লাখ টাকা 3 বছর পর 12% সুদে না দিয়ে আমি যদি এই মুহূর্তে দিতাম, তাহলে তার মূল্য হতো কত টাকা? 2,11,488 টাকা। তাহলে আমি যদি ওই বাড়িটি নগদ কিনতে চাইতাম, তাহলে আমি দিয়েছিলাম কত টাকা? 5 লাখ টাকা। আর তাকে ওই 3 লাখের পরিবর্তে যদি আমি নগদ দিতাম, তাহলে দিতে হতো 2,11,488 টাকা। তাহলে এটা যদি যোগ করি, অর্থাৎ বাড়িটির নগদ মূল্য 5 লক্ষ প্লাস 2,11,488, 7,11,488 টাকা। এই প্রায় লেখা আছে এই কারণে, এই পয়েন্টের পরে কোনো একটা ডিজিট ছিল, সেই ডিজিটটা এখানে দেওয়া নেই, এই কারণে সাথে প্রায় লেখা আছে। প্রায়টা আপনাদের লেখার দরকার নেই। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে? না হুম। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। কার ঘুম আসতেছে? আর কিছুক্ষণ। আচ্ছা, দেখেন, পরবর্তীতে বলছে 4 দাগ। এক ব্যক্তি 750 টাকা ঋণ গ্রহণ করে, এই শর্তে যে প্রতি অর্ধবার্ষিকীতে ঋণের অর্থ 21% বৃদ্ধি প্রাপ্তির মাধ্যমে নবায়ন হবে, সেক্ষেত্রে কত সময় পর ঋণের অর্থ 7,500 টাকায় পৌঁছাবে? দেখেন, এখানে বলছে 750 টাকা তার কাছে ঋণ গ্রহণ করেছিল। সেই 750 টাকা 21% বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা বছরে সে সুদের টাকা দেবে 42%। আর 7,500 টাকায় পৌঁছাবে, তাহলে 7,500 টাকায় এফভি, এন নির্ণয় করতে হবে। দেখেন, আমার প্রত্যেকটি মান এখানে দেওয়া আছে। এফভি 7,500, এন সমান হট, এন বের করতে হবে। এম সমান 2, কারণ বলছিল প্রতি অর্ধবার্ষিকীতে। এম সমান 2, আর এর মান 21 গুণ 2, 42%। পিভি সমান 750। আচ্ছা, এখানে কিছু কিছু ক্ষেত্রে কথা আছে এরকম, আমাদের যে সুদের হারটা দেয়া থাকে, সেটা আমরাকে যেটাই থাক না কেন সেটাই বাৎসরিক বিবেচনা করি। কিন্তু এখানে বাৎসরিক না বিবেচনা করে 6 মাসের বিবেচনা করা হয়েছে। আপনি যদি এই অঙ্কটাকে বাৎসরিক বিবেচনা করে করতেন, ওই 21%, অর্থাৎ 2 না গুণ করতেন, তাহলেও সেটা সঠিক ছিল। আচ্ছা, তো অর্ধবার্ষিকী ধরছে, তাহলে কি করতে হবে?
আমি বলছি কি যে যদি কখনো অঙ্কে যে সুদের হার দেওয়া থাকে, সুদের হারটা সবসময় বাৎসরিক ধরতে হয়। বুঝছেন বিষয়টা? এই কারণে এখানে আপনারা যদি অঙ্কটা এভাবে করতেন, ধরেন এই 2% ধরতেন না, তাহলে আপনার পার্সেন্টেজ কত আসতো? 21% না? হুম। তাহলে এখানে কত আসতো? 0.21। এটা দিয়ে অঙ্কটা করলেও অঙ্কে কোনো সমস্যা হতো না, সেটা বলছি। আপনারা ফিনান্সের ভাষায় ফিনান্সের যে অঙ্কগুলো করছেন, সেখানে বছরের যে সুদের হার কখনোই গুণ করেন না। বুঝছেন? এই কারণে বললাম। দুইভাবেই করতে পারবেন আপনারা। আচ্ছা দেখেন, আমার কিন্তু এখানে 42% দিয়ে করা আছে। এই টুটা বুঝছেন তো, M=2, কিন্তু এই M=2 কিন্তু দেয়া লাগবে, কারণ আপনার বলছে অর্ধবার্ষিকীতে। দেখেন আমরা এ ধরনের অঙ্ক আগে একটা করছি ক্যালকুলেশন। দেখেন ক্যালকুলেশন করলে লাস্ট কত আসছে, 6.04। তাহলে এখানেও বছর বলছে, আমরা চেঞ্জ করব না, যেটা আছে ওটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে ওখানে বলছে, অর্ধবার্ষিকী মানে কি ওরা? বুঝি না, আবার বলেন। অর্ধবার্ষিকী মানে কি? দুই? অর্ধবার্ষিকী বলতে বছরে, মানে 6 মাস পর পর। অর্ধবার্ষিক বলতে কি একটা বছরের অর্ধেক। তাহলে অর্ধেক? অর্ধেক বলতে কি অর্ধেক। 6 মাস পর পর। ঠিক আছে? এখানে এম এর মান দুই নিলাম তো। এর মান 2, কারণ আমরা কি বলছি, সুদের টাকা যদি একটা বছরে একাধিকবার প্রদান করে, তাহলে এই টাকাটি 6 মাস পর পর দিচ্ছে সে, তারপরে এক বছরে কয়বার দিচ্ছে? ও আচ্ছা। 2বার। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। দেখেন একটা সুন্দর কথা লেখা আছে সাইটে, আপনাদের হুম। খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন বলছে, এটা শেষ, কত সময় পর নির্দিষ্ট অর্থ সুদ আসলে 3 গুণ হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার 6% হয়। আচ্ছা, এখানে দেখেন আপনাকে বলা আছে সময় পর শুধুমাত্র 6% 10/5। আর 3 গুণ হয়, কিন্তু আর কোনো অংশ আপনার কাছে নাই। দেখেন তো অঙ্কটা কিভাবে হুম। সমাধান করা হয়েছে। আপনার কাছে এ আর দিয়ে বা দেওয়া আছে দিয়ে ধরি PV=100 আর FV=100 × 3 = 300। আচ্ছা, এটা কেন করা হয়েছে? আমার বলছিল ওই যে 3 গুণ নির্দিষ্ট করছে আসল। তাই। হ্যাঁ, এই নির্দিষ্ট আসলকে আপনি এক্স ধরতে পারতেন, 1 লাখ ধরতে পারতেন, 100 ধরতে পারতেন, 1000 ধরতে পারতেন। আমি এখানে 100 ধরে ক্যালকুলেশন করছি। তাহলে 3 গুণ, তাই 300। আর এর মান 0.06। এন এর মান দেখেন বের করতে বলছে কত সময় পর। এটাও আমাদের এন এর মান ক্যালকুলেশন। দেখেন এত সময় আমরা এন এর মান ক্যালকুলেশন করছি, কিন্তু এখানে এম সম্পর্কিত তথ্য নাই, তাই আর এর নিচে এম ভাগ হয়নি, এন এর সাথেও এম গুণ হয়নি। দেখেন আমরা নর্মালি ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশন মাত্র একটা দেখাইলাম। দেখেন 18.85। তাহলে এই অঙ্কটা যদি অ্যান্সার বলতে চাই, আমাদের 18.85 বছর পর এক কোনো নির্দিষ্ট আসল 3 গুণ হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি কোনো না, এইচডব্লিউ এখানে দিচ্ছি ওই না। যে হ্যাঁ, পয়েন্ট 8% এবার ওই দিন মাস বানাতে হবে না? মাস না দিন। না, আমি তো ওটা আপনাদেরকে বুঝালাম। আপনার ওইগুলো করতে হবে না। জাস্ট আপনারা ও, কেন ওই করা যে, লাগবে না। না না, আপনারা কেন ওইখানে ও। 18 জায়গায় 19 লিখবেন না, সেটা বুঝালাম। হুম হুম। ঠিক আছে? হুম। আবার হুম। ওইসব করে এসেন না, অত কিছু নাই কিন্তু না, আমি তো আপনাদের করতাম। এই আমি কোর্সের আমি তো মধ্যে। করতাম ওইটারে দিন মাস বানায় দিয়ে চলে আসতাম যে 18 বছর, এত মাস এত দিন। তারপরে ঘন্টা টন্টা সবকিছু বের করতেন, মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড। ঠিক আছে ম্যাম, স্যার, ধন্যবাদ আপনারা সকলকে। যে টিচার এই যে টিচার প্রশ্ন খাতা করে, দেখতে উনি তো অন্তত বুঝতো যে আমি করছি ম্যাথ। আপনি বুঝি যদি তো। ওটা লিখতেন, ভুল কিন্তু হতো না, কারণ হ্যাঁ, ওটার স্যাররা মাধ্যম। স্যাররা এটা জানতো যে যে আমি ম্যাথ করি, আমি জানি ম্যাথ সম্পর্কে কিছু। তাহলে একটু হলে তোমার দিত, যদিও ম্যাথ ভুল যেত, 1-2 তো দিত। না না, এক দুই জন আপনাকে ফুল মার্ক দিত, আপনাকে খুব ভালো ভাবতো যে স্টুডেন্ট অনেক পড়াশোনা করেছে, স্যারের থেকে ভালো জানে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের যে অঙ্ক, আজকে কোনো এইচডব্লিউ দিচ্ছি না। তাহলে আগামী ক্লাসে আমরা এই পার্টটা শেষ করবো, অর্থাৎ এই যে পার্টটা আছে, এই পার্ট আপনাদের এইচডব্লিউ দিয়ে এই পার্ট শেষ করে দিব।
পরবর্তীতে আমাদের আবার নতুন পাঠ শুরু করব। তাহলে এটা কিন্তু আমরা করছি, আমরা মূলত পাঠ দেখছিলাম কি, একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ। চক্র চক সরল সুদ যেটা ছিল সেটা একদিনে হয়ে গেছে। চক্রবৃদ্ধির দুইটা পার্ট, একটা হচ্ছে এককালীন একটা কিস্তি। সেই এককালীনটা চলছে, তাহলে এককালীনটা আমরা নেক্সট ক্লাসে কিস্তিটা এখনো আমাদের শেষ ধরেনি। হবে আশা করা যায়। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি নতুন তো এই জন্য আমি আপনার ক্লাসে মাত্র দুটো তিনটা পেয়েছি। ওই এর আগে কোন চ্যাপ্টার গুলো শেষ করছেন ম্যাথমেটিক্স এর? আপনি আপনি কি এই অধ্যায়টা প্রথম থেকে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এখন প্রথম থেকেই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার তো খুব বেশি অসুবিধা নেই। আমাদের বেশ কয়েকটা অধ্যায় শেষ হয়ে গেছে, কারণ এখানে তো প্রথম থেকে হ্যাঁ, যদি চলছে। ওই ম্যাট্রিক্স এর লাস্টে একটা ক্লাস পাইছিলাম। ভাই যদি ম্যাট্রিক্সের রেকর্ড লাস্ট ক্লাস গুলো থাকে যদি একটু দিতেন। রেকর্ডিং ক্লাস। আচ্ছা, রেকর্ডিং ক্লাস মানে আপনার আমাদের